বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনের জন্য এক নতুন বাংলা গল্পের উপহার। কুছ পাকর খোনা হ্যায়, কুছ খোকর পানা হ্যায়, জীবন কা মতলব তো आना और जाना है, दो पल की जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। টেবিলের ওপর রাখা কাঁচ দিয়ে বাঁধানো রজনীগন্ধার মালায় আবৃত এক হাস্যরত নারীর মূর্তির রঙিন চিত্রপট। তারই সামনে একটি ছোট টুলের ওপর বসে গিটার হাতে ঘর ভর্তি মানুষের মধ্যে এক মনে গান গেয়ে চলেছে একজন। উপস্থিত অনেকেরই চোখে জল। চিত্রপট ঘিরে আজ শুধু রজনীগন্ধার সমাহার। প্রশান্ত হাসির আড়ালে তার গালে সৃষ্টি হওয়া সুগভীর দুটো টোল, ঠোঁটের ফাঁক দিয়ে বিকশিত হয়ে আছে সুসজ্জিত মুক্তরাশি। তার স্মৃতিভর্তি লাল সিঁদুর, এক ঢাল ঘন কালো কেশ এলিয়ে আছে পিঠের ওপর। ঘরের প্রবেশদ্বারে হেলান দিয়ে দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে অভিজ্ঞান। কাচের আড়ালে লুকিয়ে থাকা নিষ্প্রাণ ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। সেই নরম অথচ তীক্ষ্ণ দৃষ্টি যেন ওর বুকের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। চোখটা আবার ঝাপসা হতে শুরু করেছে। পরনের সাদা পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বার করে চোখের চশমাটা মুছতে মুছতে নিজের ঘরের দিকে পা বাড়ায়। স্যার, আসতে পারি? আসো দেবু কাকা, কোনো দরকার? হ্যাঁ স্যার, আপনার নামে একটা চিঠি এসেছে স্পিড পোস্টে। চিঠি? কে পাঠিয়েছে? তা তো বলতে পারবো না, আপনি দেখুন। ওকে, ঠিক আছে, তুমি ওটা আমায় দিয়ে এক কাপ গরম কফি নিয়ে আসো। মাথাটা খুব ধরেছে। আর মিস্টার শুক্লাকে বলো প্রজেক্টের ফাইলটা কেবিনে দিয়ে যেতে। ওকে স্যার। কলকাতার এক নামী বেসরকারি ব্যাংকের ম্যানেজার পদে নিযুক্ত অভিজ্ঞান সেনগুপ্ত নিজের অফিস কেবিনে বসে নতুন একটা প্রজেক্ট নিয়ে তারই কাজেই ব্যস্ত ছিল বেশ কিছুদিন ধরে। এই নতুন প্রজেক্টটা পয়লা বৈশাখের আগেই যত তাড়াতাড়ি সম্ভব চালু করবার জন্য পুরোদস্ত কাজ করে চলেছে পুরো অফিস টিম। ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার সুবাদে তাই দায়িত্বটাও ওর একটু বেশি। হঠাৎ অফিসের পিয়ন দেবপ্রসাদ সরকার মানে দেবু কাকা একটা চিঠি হাতে নিয়ে অভিকের কেবিনে প্রবেশ করে। বেশ অবাক হয় অভিক। পার্সোনাল চিঠি, তাও আবার অফিসের অ্যাড্রেসে? কে পাঠাতে পারে সেটা ভেবেই একটু চিন্তায় পড়ে যায় ও। চিঠি এই সময়? আমাকে আবার কে চিঠি পাঠালো? উফ, এমনি কাজের এত চাপ, কই দাও দেখি। সামনের ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ রেখেই আনমনে চিঠিটা খুলে চোখের সামনে ধরতেই যেন স্তব্ধ হয়ে যায় অভিকের হৃৎপিণ্ডের স্পন্দন। চিঠির শেষে নামের জায়গাটা সবার প্রথমে চোখ আটকে যায় ওর। হাতটা কেঁপে ওঠে।
পুরো শরীর যেন অবশ হয়ে আসতে থাকে। ঝাপসা হয়ে আসা চোখে কালো কালো অক্ষরগুলো পড়তে শুরু করে আনমনে। প্রিয় অভিজ্ঞান, তোকে কথা দিয়ে এসেছিলাম জীবনে কখনো আমার ছায়া পর্যন্ত তোর সংস্পর্শে আসতে দেব না। কিন্তু বিশ্বাস কর, আমি খুব নিরুপায় হয়ে তোকে চিঠি লিখতে বাধ্য হয়েছি। জীবনে যদি এই সমস্যার সমাধান করার সামান্যতম উপায় থাকতো, তাহলে আমি ভুলেও কখনো তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম না। কিন্তু আমি যে অত্যন্ত অসহায় হয়ে তোকে ডাকতে বাধ্য হচ্ছি। একবার যদি শুধুমাত্র আমাদের দুজনের পুরনো বন্ধুত্বের কথা ভেবে বন্ধু মনে করে থাকিস, দয়া করে একবার আসবি? আমি হাত জোর করে অনুরোধ করছি। আমি জানি তুই আমাকে খুব ঘৃণা করিস, আমার মুখও দেখতে চাস না। আমি কাজটাই এতটা জঘন্য করেছি যে তোর ঘৃণার পাত্র হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস কর, আমার অন্য কোনো উপায় ছিল না। আমি নিরুপায়। সব পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করলেও এই পরিস্থিতির সাথে মোকাবেলা করার মতন মনোবল আমার আর নেই। তুই দয়া করে একবার আমার দেরাদুনের এই ঠিকানায় আয়। ঠিকানাটা নিচে পাঠিয়ে দিলাম। প্লিজ আসিস, একটা বারের জন্য হলেও আসিস। তুই ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। সেই জন্যই তোর পায়ে ধরে অনুরোধ করছি, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আসিস। ইতি, তৃষা। চিঠিটা হাতে নিয়ে পাথরের মূর্তির মতন বসে থাকে অভিজ্ঞান। হাত পা ঠকঠক করে কাঁপছেও। 3 বছর পর তৃষা নিজে ওকে চিঠি লিখেছে, যাকে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছিল এতগুলো বছর। সবাই তো ধরেই নিয়েছিল হয়তো মেয়েটা আর। স্যার আসবো কথাটা কানে যেতেই দ্রুত হাতে চিঠিটা লুকিয়ে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে অভিজ্ঞান। হ্যাঁ আসুন মিস্টার শুক্লা। স্যার, আর ইউ ওকে? আপনাকে কেমন অসুস্থ লাগছে? নো, আই এম ফাইন, এভরিথিং ইজ অল রাইট। আপনি ফাইলটা দিন, আমি সাইন করে দিচ্ছি। আমায় একটু বেরোতে হবে, আজ একটা খুব জরুরি কাজ পড়ে গেছে। আপনি একটু এই দিকটা দেখে নেবেন প্লিজ। ওকে স্যার, আই উইল ম্যানেজ। ফাইলটা সই করে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নিজের গাড়ির চাবিটা হাতে নিয়ে বেরিয়ে পড়ে অভিজ্ঞান। বুকের ভেতরে যে ঝড় উঠেছে, সেই বিধ্বংসী ঝড়ের দাপট শান্ত করতে এখন ওকে যেতে হবে সেই পুরনো চিরপরিচিতি জায়গায়, যেখানে একান্তে সময় কাটানোটাই হয়েছে ওর গত 3 বছরের অভ্যাস। শ্রেয়া, হ্যালো শ্রেয়া, কাম অন, পিক আপ দ্য ফোন। তোল তোল তোল, কি হলো? এতবার কল করছিস কেন? ওপাশে নারীর কণ্ঠটি বলে উঠল, তোকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, এক্ষুনি দেখ। তোকে এত টেনসড লাগছে কেন অভিক? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে বল? তুই আগে হোয়াটসঅ্যাপটা খোল, আমি যেটা পাঠিয়েছি ওটা আগে দেখ, তারপর আমাকে ইমিডিয়েটলি ফোন কর। ওকে ওকে, আমি দেখে তোকে ফোন করছি। হৃৎপিণ্ডের দ্রুত সঞ্চালন অস্থির করে তুলেছে অভিজ্ঞানকে। সেই পুরনো ঝিলপাড়ে এসে গাড়ির দরজা বন্ধ করে বাইরে এসে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়ার ফোনের অপেক্ষায়। মাথার ভিতরে সমস্ত চিন্তা ভাবনাগুলো যেন তোলপাড় শুরু করেছে। তৃষা বেঁচে আছে, দেরাদুনে আছে, তাহলে এত বছর কেন যোগাযোগ করেনি? একটা চিঠি দিয়ে অজ্ঞাতবাসে চলে গেল বেমালুম। একবারও ভাবলো না আমার কি হবে, আমাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হবে। সবাই আমাকে ওর চলে যাওয়ার জন্য দায়ী করবে। সকলের প্রশ্নের কি উত্তর দেব আমি? কেন চলে গেল, কোথায় চলে গেল, কি কারণে চলে গেল? মহান মহান সাজার জন্য। সেই প্রথম দিন থেকে মহানই তো সেজে আসছে বরাবর সকলের কাছে।
আমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। বেঈমান একটা। কোনোদিনও ক্ষমা করব না তোকে। একবার তোকে কাছে পাই। অভিজ্ঞান মনে মনে কথাগুলো নিজের মধ্যেই বলতে থাকে। কেন ত্রিশু, কেন এমন করলি? কেন আমায় ছেড়ে চলে গেলি? শুধু সেই দিনটার জন্য? মানছি আমি সেদিন বাড়াবাড়ি করেছিলাম, রাগের চোটে অন্ধ হয়ে গেছিলাম, নয়তো ওইভাবে কখনো তোর গায়ে হাত তুলে কষ্ট দিতাম না। তুই জানতিস আমাকে, আমি রকচটা, আমি বদমেজাজি। জানি সেদিন অন্যায়টা আমি বেশি করেছিলাম, কিন্তু তুই কি কম অন্যায় করেছিলিস আমার সাথে? বল। নিজের মনের কথাগুলো বলতে বলতেই ফোনটা পকেটের ভেতরে বেজে ওঠেও। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে শ্রেয়ার নাম্বার। হ্যালো, দেখলি? অস্থির হয়ে বলল অভিজ্ঞান। আই কান্ট বিলিভ দ্যাট। তৃষা, তুই এটা কোথায় পেলি? বিস্মিত স্বরে বলল শ্রেয়া। আজই আমার অফিসের ঠিকানায় চিঠিটা পেয়েছি। আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমার মাথা হ্যাং হয়ে গেছে। উদ্বেগের চিহ্ন স্পষ্ট অভিকের গলায়। এতগুলো বছর কোথায় ছিল? দেরাদুনে? কিন্তু কেন? কার কাছে ছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমাকে যেতেই হবে ওর কাছে। আমার অনেক প্রশ্নের উত্তর দিতে হবে ওকে। ঠিক আছে, কবে যাবি? আজকেই টিকিট বুক করব। যদি পেয়ে যাই আজকে, না তো কালকে, যত তাড়াতাড়ি সম্ভব। তাড়াহুড়ো করিস না, তোর মাথার ঠিক নেই। প্লেনের টিকিট আগে থেকে বুক করতে হয়। আজকালের মধ্যে তুই টিকিট পাবি না। তোর যে রিলেটিভ এয়ারপোর্টের হেড কন্ট্রোল ডিপার্টমেন্টে আছে, তার সাথে কথা বল। উনি হয়তো কিছু ব্যবস্থা করতে পারবেন তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমিও যাব তোর সঙ্গে, এটা মাথায় রাখিস। ঠিক আছে, তুইও চল। আমি একা যাওয়ার সাহস পাচ্ছি না। কেন জানি না, মনের ভেতরটা একটা অস্থিরতা কাজ করছে। কি করে এত বছর পর ওকে ফেস করব বুঝতে পারছি না। আমি রাগের মাথায় হয়তো কিছু রিয়্যাক্ট করে ফেলবো। তুই চল আমার সাথে। ওকে ওকে, তুই এত টেনশন নিস না, শান্ত হ। আমারও অনেক কিছু জানার আছে ওর কাছ থেকে। কেন করলো আমাদের সাথে এটা? ওকে চল, রাখছি। আমি টিকিট বুক করার ব্যবস্থা করছি যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে, বাড়িতে কিছু জানিয়েছিস? শ্রেয়া আবার খোঁচায়। না, জানাইনি। মা জানলেই যাওয়ার জন্য লাফালাফি শুরু করবে। ওর বাড়িতে খবর দেবে, একটা ঝামেলার সৃষ্টি হবে। যাওয়াটাই হয়তো ডিলে হয়ে যাবে। আগে আমাকে বুঝতে দে ব্যাপারটা, তারপর বাড়িতে জানাবো। ঠিক আছে, যেটা ভালো বুঝিস সেটা কর। আমাকে শুধু ফ্লাইট ডিটেলসটা পাঠিয়ে দিস, আমি ঠিক সময় পৌঁছে যাব। আচ্ছা, রাখছি এখন। আচ্ছা, তুই আর কোনো কলেজ খুঁজে পেলি না? আমার কলেজেই তোকে পড়তে হলো। এখানে কিন্তু আমি তোর 2 বছরের সিনিয়র, এটা মনে থাকে যেন। এখানে যদি আমাকে অভিক বলে ডাকিস তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমাকে দাদা বলে ডাকবি, অভিকদা, মনে থাকবে। কেউ যেন জানতে না পারে তুই আর আমি পরিচিত। শাসনের সুরে বলল অভিক। বললেই হলো, তুই মোটে 2 বছরের বড় আমার থেকে। তাহলে তোকে অভিকদা বলে ডাকতে যাব কেন? আমি তো অভিক বলেই ডাকবো। ঠোঁট বেঁকিয়ে বলল তৃষা। আহ 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 ছাড় ছাড় বলছি। চুল ধরলি কেন শয়তান? বেশ করেছি, ধরেছি। ছিঁড়ে দেব তোর ঝুঁটি। ও কাকিমা, দেখে যাও, মেরে ফেললো গো, মেরে ফেললো। তোমার ছেলে আমাকে মেরে ফেললো। এই 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 চেঁচাচ্ছিস কেন? তুই আমার চুল ধরে টানলি কেন? জানিস কত সাধের চুল আমার, কত যত্ন করতে হয়? কপট রাগ দেখিয়ে বলল তৃষা।
অভিক ওর চুলটা ছেড়ে দিয়ে নরম গলায় বলল, আচ্ছা সরি, শোন না ত্রিশু, প্লিজ আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তুই জুনিয়র হয়ে আমায় যদি নাম ধরে ডাকিস তাহলে আমার যে অ্যাংরি ইয়াংম্যান ইমেজটা কলেজে তৈরি হয়েছে ওটা একেবারে ধুলোয় মিশে যাবে। তুই কি চাস বল? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, সেই কোন ছোট্টর থেকে বল। ইস, খুব এলেন রে আমার ইয়াংরি ইয়াংম্যান। ঠিক আছে ঠিক আছে, দয়া করলাম তোকে, দাদা বলেই ডাকবো। এমনিতেও আমি ভর্তি হতাম না এই কলেজে, নেহাত বাবা জোর করলো তাই। না হলে তোর মতন হনুমানরা যেখানে পড়ে সেখানে আমি মোটেও পড়তাম না। আচ্ছা তাই নাকি? শয়তান মেয়ে, আসল কারণটা কেউ জানুক না জানুক আমি জানি। কি আবার আসল কারণ? তুই কোনোদিন আমাকে শান্তিতে থাকতে দিবি? ছোট থেকে আজ পর্যন্ত আমার পেছনে কাঠি করাই হলো তোর কাজ। কি কি কি? আমি তোর পেছনে কাঠি করি? ও কাকিমা, তোমার গুণধর ছেলে কি বলছে দেখো। আবার চেঁচায় তৃষা। ওরে চুপ চুপ, শাড়ির মতন চেঁচাচ্ছিস কেন? মা চলে আসবে তো। ওই গরু, তুই আমায় ষাঁড় বললি? তা কি বলবো? ফাটা বাঁশের মতন চেঁচাচ্ছিস কেন? আচ্ছা ঠিক করে বলতো, প্রেম টেম করছিস নাকি? এত ইমেজের চিন্তা? বাচ্চু, এতদিন তো ইমেজ নিয়ে ভাবনি। আজকাল তোমার চালচলনটাও কেমন পাল্টে গেছে খেয়াল করছি। না হলে যে ছেলেটা এক জামা না কেচে 7 দিন পরে যার দুর্গন্ধ পর্যন্ত হার্টফেল করবে, সে আজকাল মাঞ্জা মেরে কলেজ যাচ্ছে। ব্র্যান্ডেড জামা, দামি দামি পারফিউম, হেয়ার জেল। ফান্ডাটা কি মশাই? বুকের কাছে হাত দুটো ভাঁজ করে একটা ভুরু উঁচু করে বলল তৃষা। পড়াশোনা করতে যাস নাকি মেয়েদের কাছে ইমেজ তৈরি করতে যাস? কাকুকে বলবো? না, প্রেম আর কোথায় করতে পারলাম। দীর্ঘশ্বাস ফেলে হতাশ সুরে বলল অভিজ্ঞান। তবে একজনকে খুব পছন্দ। 2 বছর ধরে ঘুরে যাচ্ছি পেছনে, বিশাল লেজে খেলাচ্ছে মেয়েটা। অভিক সেনগুপ্তকে লেজে খেলাচ্ছে? মানতে হবে। কে সেই রমণী দেখতে হচ্ছে তাকে? যে ছেলে একসময় মেয়েদের সাথে কথা বলতে গিয়ে হিসু করে ফেলতো, সে হঠাৎ করে বীরপুরুষ হয়ে গেল। এলেম আছে বলতে হবে কন্যের। মাথাটা দুপাশে নাড়িয়ে বিজ্ঞের মতন বলল তৃষা। অভিজ্ঞান রাগে চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে বলল, এই তুই এখানে আমার অপমান করতে এসেছিস? কোথায় ভাবলাম তোকে মনের দুঃখ বললে তুই অন্তত বুঝবি, তা না আমার কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছিস। বেরো এখান থেকে, বেরো বলছি। বলে অভিজ্ঞান ওর ঘাড় ধরে দরজার কাছে নিয়ে যায়। তৃষা হাসতে হাসতে নিজেকে ওর হাত থেকে ছাড়ানোর প্রয়াস করতে করতে বলল, আচ্ছা বাবা সরি, আর বলবো না। আমি তো তোকে রাগাচ্ছিলাম গাধা। এবার তো চুলটা ছাড়, লাগছে তো। অভিক ওকে ছেড়ে দিয়ে আবার নিজের জায়গায় ফিরে আসলো। তৃষা আবার ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, সে তো ঠিক আছে, আমি তোর বন্ধু, কিন্তু কে সেই রমণী যে কিনা অভিজ্ঞান সেনগুপ্তকে লেজে খেলাচ্ছে? তাকে দেখবার বড্ড স্বাদ জেগেছে যে। অভিজ্ঞান তৃষার দিকে রক্ত চোখে তাকায়। ওকে ওকে দেবদাস, আমায় একটা কথা বলতো, তুই কি ভালোবাসিস মেয়েটাকে? কি নাম? ভালো আর কোথায় বাঁচতে পারলাম, তবে ওকে দেখলেই আমার চারপাশটা কেমন সব কিছু যেন পাল্টে যায়। মনে হয় যেন চারিপাশে শুধু রোমান্টিক গান বাজছে। অভিজ্ঞান উদাস চোখে জানলার বাইরে খোলা আকাশে দৃষ্টি রেখে মৃদু হেসে বলতে থাকে কথাগুলো। ও মা, ছেলে বলে কি গো? গালে হাত দিয়ে চোখগুলো গোল গোল করে বলল তৃষা।
এ তো পুরো বৈরাগী হয়ে গেছে দেখছি। তিশা অভিজ্ঞানের উদাস চোখের সামনে নিজের আঙুলগুলো নাড়িয়ে অবাক হয়ে বলল, বাবা, এ তো পুরো কেস জন্ডিস। তার বিরহে আবার গাঁজা টানতে শুরু করিসনি তো? সে পাত্তা দিচ্ছে না বলে ক বোতল সাঁটিয়েছিস এতদিনে? তিশার ব্যঙ্গোত্তক টিপ্পনিতে ভাবনার জগতে ছেদ পড়ে অভিজ্ঞানের। সাথে সাথে মুখ গম্ভীর করে বলে, এই তুই যাবি এখান থেকে, নয়তো এক্ষুনি আমি তোকে খুন করে ফেলবো, ছোট লোক একটা। রাগের চোটে খপ করে হাত বাড়িয়ে তৃষার লম্বা চুলের বিনুনি ধরে এক টান মারে অভিজ্ঞান। ওরে ওরে মারছিস কেন? ছাড়। অভিক, আবার কিন্তু তুই আমার চুল ধরেছিস। তোকে বলেছি না মোটে আমার চুল ধরবি না। আমার সব থেকে প্রিয় জিনিসে হাত দিবি না একদম। তুই এমন করলি তো আমি তোকে অভিশাপ দিচ্ছি। এইরকমই একটা বউ জুটবে তোর, বুঝবি তখন আমার গায়ে হাত তোলার পাপের শাস্তি কি হয়। চল ফোট এখান থেকে। সাত সকালে আমাদের বাড়িতে এসেছিস কিসের জন্য? আমার পিত্তি জ্বালাতে? না, তোর হাড় জ্বালাতে। কথাটা বলেই মুখ ভেঙিয়ে ঘরের বাইরে দৌড়ায় তিশা। দাঁড়া, জ্বালাচ্ছি তোর হাড়। অভিজ্ঞানও দৌড়ায় ওর পেছনে। ও মা গো, কাকিমা বাঁচাও! ক্যাচ করে একটা শব্দের সঙ্গে প্রবল ঝাঁকুনিতে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে অভিজ্ঞান। সাহাবজি, টায়ার পাংচার হো গয়া, ইসে আভি ঠিক করনা পড়েগা। ছেঁড়া ছেঁড়া মেঘের স্মৃতিপট থেকে এক ধাক্কায় বাস্তবের মাটিতে এসে পড়ে অভিজ্ঞান। এয়ারপোর্ট থেকে নেমে ও আর শ্রেয়া একটা গাড়ি ভাড়া করে তৃষার দেওয়ার ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়। ব্যাক সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে পুরনো স্মৃতির সমুদ্রে ডুব দিয়েছিল এতক্ষণ। গাড়ি পাংচার হওয়ার কথা শোনার সাথে সাথেই মাথাটা গরম হয়ে যায় অভিজ্ঞানের। এমনিতেই ও আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছে না যবে থেকে তৃষার খোঁজ পেয়েছে। বুকের মধ্যে কিসের যেন একটা তোলপাড় শুরু হয়েছে, যার প্রতি এত ঘৃণা, এত বিদ্বেষ। তাকে পুনরায় দেখার জন্য মন এত ব্যাকুল কেন হয়ে উঠেছে? কারণ খুঁজে পায় না অভিজ্ঞান। যবে থেকে তৃষা নিখোঁজ হয়েছে তবে থেকে ওর প্রতি বিদ্বেষও যেন দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে অভিজ্ঞানের। শুধুমাত্র একটা ছোট চিরকুট বেড সাইড টেবিলের লিখে রেখে চলে গিয়েছিল মেয়েটা। তোর সমস্ত জ্বালার উপশম করে চির বিদায় নিলাম। আমাকে খোঁজার চেষ্টা করিস না কখনো। কথা দিলাম, আমি যে পাপ করেছি তার শাস্তি আমি নিজেই মাথা পেতে নেব। আমার এই মুখ আর তোকে কোনো দিন দেখতে হবে না। বাবা মাকে বলিস আমি নিখোঁজ হয়ে গেছি স্বইচ্ছায়। ভালো থাকিস, শ্রেয়াকে নিয়ে সুখে সংসার করিস। ওকে বলিস পারলে আমায় ক্ষমা করে দিতে। আজও কাউকে সেই চিঠির কথা বলতে পারেনি অভিজ্ঞান। শুধু মনে পড়ে ঘুম থেকে ওঠার পরে সেই দৃশ্য। कैसे हुआ? अभी तो सब ठीक था। एयरपोर्ट से निकलने के टाइम देखा नहीं? मैं बहुत जल्दी में हूँ, इट्स अर्जेंट। विरक्त सहकारे बोले अभिक, नहीं साहब, अब तक तो सब कुछ ठीक ठाक था। कुछ घुस गया होगा टायर के अंदर। आप बैठो, अभी ठीक कर लेता हूँ, आधा घंटा लगेगा। पर मेरे पास इतना टाइम नहीं है, बहुत जल्दी में हूँ, जल्दी करो आप। অভিজ্ঞানকে এত উত্তেজিত হতে দেখে শ্রেয়া বলল, প্লিজ অভিক, শান্ত হ, এত উতলা হোস না। যাচ্ছি তো আমরা। এতদিন যখন ওয়েট করতে পারলি, আর এই আধ ঘন্টার জন্য এত ব্যস্ত হচ্ছিস কেন? এত চিন্তা করিস না, সব ঠিক থাকবে। আমি বলছি তো, তুই বুঝবি না আমার ভিতরে কি ঝড় চলছে, কাউকে বলে বোঝানো সম্ভব না। তিনটে বছর পেরিয়ে গেছে মেয়েটাকে খুঁজতে খুঁজতে।
আর একটা মিনিটও আমি নষ্ট করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমায় যেতে হবে ওর কাছে। আমার যে অনেক প্রশ্ন আছে ওকে করার, সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে ওকে। কেন করলো ও আমার সাথে এমন? কেন সকলের কাছে আমাকে অপরাধী সাজালো? চলেই যখন গিয়েছিল তখন আবার ফিরে আসার দরকার কি ছিল? নতুন করে আমায় দোষী সাজাতে? কি চায় ও? নিজেকে মহান প্রমাণ করতে? সারা জীবনে এটাই তো করে এসেছে, নিজেকে মহান সাজিয়ে আমাকে দোষী প্রমাণ করেছে। আমায় জানতেই হবে সেই দিনের পর কেন ও কাউকে কিছু না জানিয়ে এইভাবে সকলের নাগালের বাইরে গা ঢাকা দিয়েছিল। আর এতদিন পরে কি এমন স্বার্থে আঘাত লাগলো যে আমায় প্রয়োজন পড়লো? একটানা কথাগুলো বলে চলেছে অভিক। প্লিজ অভিক, উত্তেজিত হোস না, কিছু তো একটা ব্যাপার আছে। না হলে যেই মেয়েটা এতগুলো দিন কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করেনি, ও যে বেঁচে আছে সেটাই আমরা নিশ্চিত ছিলাম না। হঠাৎ 3 বছর পরে কেন তোকে এইভাবে চিঠিতে এত ব্যাকুল হয়ে আসার জন্য আকুতি মিনতি করবে? নিশ্চয়ই কোনো কারণ আছে, গেলেই তো দেখতে পাবি। তুই এত কেন ব্যস্ত হচ্ছিস আমি বুঝতে পারছি না। আমি জানি না, বিশ্বাস কর আমি জানি না। আমার খুব অস্বস্তি হচ্ছে। আমি হয়তো জানি কারণটা, শান্ত গলায় বলল শ্রেয়া। তুই কি জানিস? ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো অভিজ্ঞান। তুই তৃষাকে ভালোবাসিস অভিক, স্বীকার করতে চাস না সেটা আলাদা ব্যাপার। ও প্লিজ শ্রেয়া, স্টপ দিস ননসেন্স। অভিজ্ঞানের মুখে বিরক্তির ছাপ। এটাই সত্যি অভিক, তুই নিজের মনকে ভুল বুঝিয়ে চলেছিস এই 3টে বছর ধরে। নিজের মনকে ভুল বোঝালেও নিজের চোখকে ফাঁকি দিতে পারবি না। তোরই চোখে ওর জন্য লুকোনো ভালোবাসা দেখতে পাই আমি। তা না হলে যেই ছেলেটা আমাকে পাওয়ার জন্য পাগল ছিল, সে বিগত 3 বছরে তৃষা নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরেও কেন আমায় গ্রহণ করতে পারেনি? তার সেই পাগলামো কোথায় হারিয়ে গেল আমার প্রতি? এই 3টে বছরে বরাবর তোর চোখে আমি শুধু তৃষার জন্য অপেক্ষা দেখেছি। এখন আমি বুঝি তোদের দুজনের মধ্যে আমি অনাকাঙ্ক্ষিত চলে এসেছিলাম। প্লিজ শ্রেয়া, তুই নিজেকে দোষ দিস না। এই সব কিছুর জন্য আমি দায়ী। তোকে কতবার বলেছি আমার জন্য অপেক্ষা করিস না, রনিতকে অ্যাকসেপ্ট করে নে। ও কিন্তু তোকে সত্যিই ভালোবাসে। আর তুই এখন আর আমায় ভালোবাসিস না বল? চোখের কোণটা ভিজে ওঠে শ্রেয়ার, গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে যায়। প্লিজ শ্রেয়া, নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে তৃষার কাছ থেকে সবকিছু ক্লিয়ার হতে চাই। তোকে এতদিন ধরে যেটা করতে বললাম সেটা তো আর করলি না। শ্রেয়াকে উদ্দেশ্য করে বলল অভিজ্ঞান। তুই বললেই তো আর সবকিছু হয়ে যাবে না। ভালোবাসার একটা পরীক্ষা, জানিস অভিক, সবাই উত্তীর্ণ হতে পারে না। সফলতা পাওয়া খুব দুর্বোধ্য এই সাবজেক্টটাতে। কাউকে কাউকে আজীবন এই পরীক্ষা দিয়ে যেতে হয়, কিন্তু সফলতা হয়তো মরীচিকার মতন অধরাই থেকে যায়। দেখি আমার পরীক্ষার অবসান কবে ঘটে, আদৌ ঘটে কিনা। কাঁপা গলায় বলল শ্রেয়া। बाबूजी, गाड़ी ठीक हो गया। अभी आप लोग गाड़ी के अंदर बैठ सकते हैं और 1 घंटे के अंदर हम एड्रेस पर पहुंच जाएंगे। गाड़ी ड्राइवर रामचरण बोलो। थोड़ा जल्दी चलो भैया। बोले দ্রুত গাড়ির ভেতরে উঠে বসলো অভিজ্ঞান। ওর পিছন পিছন একটা দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়াও উঠে বসলো গাড়ির ভেতরে। গাড়িটা ছুটে চলেছে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে। দুজনেরই বুকের মধ্যে চলেছে উত্তাল ঝড়।